বিশ্বাস করো, শাহিদের কোনো দোষ নেই নাফিয়া। ও মোটেও আগায়নি এই বিয়ের দিকে। তোমাকে ঠকানোর বিন্দুমাত্র ইন্টেনশন ছিল না। ও তো দমে দমে আমার নাম নিত মুখে। এত বছর পর যখন দেখা হয়েছিল, আমরা বন্ধুর মতো কথা বলেছিলাম শুরুতে। আমাদের মাথায় এসব আসেইনি। একদিন ওকে সরল মনে বাড়িতে ইনভাইট করলাম। তখন দুর্ঘটনাবশত বাড়িতে কেউ ছিল না, আর আমরা নিজেদের খেই হারিয়ে ঘনিষ্ঠ হয়ে পড়লাম। আসলে প্রথমে ভালোবাসতাম তো, মায়া থেকে গিয়েছে। পরবর্তীতে অনুতপ্ত হয়ে বিয়ে করে নিলাম নাফিয়া। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। নাফিয়া শুনতে পারল না, কান চেপে ধরল দুই হাতে। ফাতিমা নীরবে হাসলো। পরপর যখন শাহেদের মুখ দেখলো শাহেদ কড়া চোখে নিষেধ করছে ফাতিমাকে, নাফিয়াকে এসব বলতে। ফাতিমা ওসব বুঝছে না, ও বলেই চলেছে। নাফিয়া, তুমি ওকে ভুল বুঝো না। আর নিতে পারেনি। নাফিয়া ছুটে ছুটে ওয়াশরুম খুঁজতে লাগলো। খুঁজে পেয়ে গিয়ে ঢুকে আবারও বমি করে দিল হড়হড় করে। শাহেদ গিয়ে ধরতে চাইলে নাফিয়া আগুন চোখে ওকে থামিয়ে দিল। পথে শাহেদের পা থামলো, আর সাহস পেল না সামনে যাওয়ার। নাফিয়া চোখে মুখে জল ছিটিয়ে দিল। ফাতিমা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আমি তোমায় পূর্ণ সম্মান করব নাফিয়া। বিশ্বাস করো, যা হয়েছে মেনে নাও। আমরা তোমাকে খুব যত্নে রাখবো। মুখটা তেতো হচ্ছে নাফিয়ার। ও চোখ ঘুরিয়ে আবারও শাহেদকে দেখে। ওর প্রতিটা চাহনিতে শাহেদের বুকে ব্যথা হয়। শাহেদ বুকে হাত চেপে বলে, খোলাখুলি যখন আলোচনা করা হচ্ছে সবটা, তখন খোলাখুলি বলি, আমি কখনো ফাতিমাকে ছাড়তে পারবো না। তুমি যদি কনসিডার করো তবে কৃতজ্ঞ থাকবো, আর যদি জেল খাটাও, আইনের দ্বারস্থ হয়ে আমাকে নিঃস্ব করো, তবে সেটাও করতে পারো। আমি প্রস্তুত, কিন্তু আমি ফাতিমাকে তালাক দিতে পারবো না নাফিয়া। ও আমার জন্য ওর পরিবারের ধর্ম সম্পত্তি সব ছেড়েছে। নাফিয়া ভেজা মুখে শাড়ির আঁচলে মুছে ঠান্ডা গলায় বলে, তুমি সব ধরনের শাস্তি পেতে প্রস্তুত? শাহেদের অবিচল জবাব। নাফিয়া হাসে উম্মাদের মতো কিছুক্ষণ গা দুলিয়ে হেসে বলে, তবে তোমাকে এসব শাস্তি দিয়ে মজা পাবো না। যাও, ছাড় দিলাম। ফকিন্নি, তোকে তোর স্বাধীনতা ভিক্ষা দিলাম। আমি তোকে 3 দিন সময় দিলাম, তুই তালাকের কাগজ সসম্মানে আমার ঠিকানায় পাঠাবি। যদি এর অন্যথায় হয়, তবে তোর এই প্রেগনেন্ট ভালোবাসাকে কিন্তু জেল খাটিয়ে ছাড়বো আমি। বাচ্চা পেটে আছে বলে ওকে একটু দয়া দেখাবো না আমি। আর সাংবাদিকদের দ্বারস্থ হয়ে তোদের মানসম্মান নষ্ট করে তোদের মানসিক শান্তি রফাদফা করে ছাড়বো বলে দিলাম। তুই জেলের বাইরে থেকেও মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবি না বলে দিলাম। ভালোই ভালোই আমাকে তালাক দিবি। বলেই যখন নাফিয়া ঘুরল, শাহেদ ওর হাত টেনে ধরল। নাফিয়া জ্বলে উঠল। শাহেদ কাতর স্বরে বলল, প্লিজ থেকে যাও নাফু, একটু মানিয়ে নাও। নাফিয়া জ্বলে উঠে আবারও নিভে গেল। শাহেদের মুখটা দেখতে লাগলো চেয়ে চেয়ে। নরম গলায় বলল, আমি সবসময় তোমার ভালো বউ ছিলাম, দেখলে? এই যে অন্য নারীকে ছুঁয়ে মজা লুটে এখন আবার আমার হাত ধরে আমাকে থেকে যেতে বলছো। আমার তো উচিত জুতা উঠিয়ে তোমার মুখে মারা, কিন্তু স্বামীকে এভাবে মারা অনুচিত। তোমার লক্ষ্মী বউ মারতে পারছে না, থুতু দিতে পারছে না তোমার মুখে। কত ভালো বউ আমি তোমার, দেখছো? বলতে বলতে নাফিয়ার গলা কাঁপল। শাহেদ আবার ওর পায়ে পড়ে গেল। এক প্রকার হাঁটুর কাছটা ধরে অনুনয় করল, নাফিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমার কথাটা শোনো। তুমি আমার বড় বউয়ের স্থানে থাকবে আজীবন সম্মানে। এমন পাগলামি করো না। কখনো কখনো পরিস্থিতির উপর হাত থাকে না আমাদের। নাফিয়া এই বিষাক্ত কথায়, বিষাক্ত স্পর্শ থেকে ছাড়া পেতে মরিয়া চেঁচিয়ে কাঁদছে, ডাকছে, আব্বা, ও আব্বা, আমাকে ছাড়তে বলুন এই অমানুষটাকে। সাদ, তুমি এসে এখান থেকে বের করো আমাকে। শাওকি, কই তুই? অসীম তালুকদার সোফা থেকে উঠতে পারলেন না, শরীরটা অবশ হয়ে আসছে। শাহনাজ ধরে আছে স্বামীকে। সাদ আর সাউকি ঘরের ভেতর ঢুকলো। দাঁড়িয়ে পড়ে বড় ভাইকে শক্ত গলায় বলল, তাকে ছাড়ুন। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি, কাপুরুষতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বড় ভাবিকে ছাড়ুন এখন। আমরা আপনার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার আগে বিষয়টা ভালো হবে, তখন বলুন। শাহেদ ছাড়ছেই না নাফিয়াকে। এক প্রকার ধস্তাধস্তি লেগেছে দুজনার মাঝে। ফাতিমা শক্ত মুখে সেসব দেখছে। এক পর্যায়ে নাফিয়া ধরল শাহেদের কলার, একদম ঝাঁকুনি দিয়ে বলল, কেন, এখন কি চান আমার কাছে? ও, ওই মেয়েটা প্রেগনেন্ট বলে আপনার চাহিদা নিবারণের জন্য এখন আপনার একটা সবল জনি দরকার 9 মাসের জন্য, তাই নাকি শাহেদ? সেজন্য আমায় থাকতে বলছেন? কথা শুনে সাদ সাউকি প্রায় ছুটে বাইরে বেরিয়ে গেল ঘর থেকে। নাফিয়া পরিস্থিতি মাথায় রেখে বলছে না কথা। কোনো রাগ ঢাক নেই ওর মুখে। শাহেদ নাফিয়ার মুখ চেপে ধরে ধমকায়, চেঁচিয়ে বলে, শাহেদ, এন্ড তুমি আমার বউয়ের কথা ভুলে যেও না।
আমি না চাইলে তালাক হবে না। যাও, গিয়ে মামলা দিলে দাও, আমি দেব না তোমাকে তালাক। বুঝেছ তুমি? তো কয়টা লাগবে আপনার? আমার যে কয়টা মন চায় বউ রাখতে রাখবো। তোমাদের মাঝে বৈষম্য না করলেই তো হলো। এত কেন হ্যাডাম দেখাতে হবে তোমার? হাত পা ধরে ক্ষমা চাইছি, দেখছো না আমি অনুতপ্ত? শাহেদও চেঁচিয়ে বলে উঠে মেজাজ হারিয়ে। ও নাফিয়ার উপেক্ষা সহ্য করতে পারছে না। আসলে ওরও জিদ বাড়ছে। নাফিয়া শাহেদের কথা শুনে পাগলের মতো কিছুক্ষণ হাসে, পরপর হাসি থামিয়ে বলে, তো ধর্ম দিয়ে আটকাবেন না আমাকে। আসলেই তো আপনি তালাক না দিলে তালাক হবে না, আসলেই হবে না। সেজন্য আমি তালাক চাইছি। আমার অধিকার আছে। আমি হাত জোর করে অনুরোধ করছি আপনাকে, আমাকে তালাক পাঠাবেন। নয়তো তালাক কিভাবে আদায় করতে হয় তাও আমার ভালো করে জানা আছে। মনে আছে আপনার ভালোবাসা পেতে কত চেষ্টা করেছি একদিন। এখন তালাক নিতে এত বেশি চেষ্টা করতে হবে না, কিন্তু পন্থাটা একটু নোংরা হবে। আশা করি আমাকে নোংরা হতে বাধ্য করবেন না। তাকিয়ে আছে রক্তশূন্য মুখে। নাফিয়া আবারও ঘুরতেই আবার টানলো। তাল হারিয়ে নাফিয়া পড়ল ওর বুকে। মরে যাওয়া নাফিয়া চেয়েছে, আবারও দেখলো এত সুন্দরী খুনি মুখটা। মরে যাওয়া নাফিয়া ছুঁয়ে ছুঁয়ে দেখলো শাহেদের মুখ। হঠাৎ বাদ ভাঙা ঢেউয়ের মতো ঝরঝর করে পানি ঝরল দু চোখের। শ্বাস আটকে আটকে বলল, জানো শাহেদ, তুমি যখন যখন আমাকে ছুতে আমার এক মুহূর্তের জন্য মনে হতো না আমি তোমার সাইড চিক। ইটের দালান কাঁপিয়ে কেঁদে উঠে ভেঙে চুরে যাওয়া সরল রমণীর কণ্ঠ। ওর কান্নায় ভারী হতে থাকে আশেপাশ। অসীম দুই কান চেপে বসে থাকে বিমূঢ় হয়ে। নাফিয়া শাহেদের মুখমণ্ডল শেষবারের মতো পাগলের মতো হাতড়ে ছয়, গলা চিরে ফেলে বলে, ভালোবাসাহীন শুধুমাত্র কামনার বসে ছোঁয়াগুলো আমায় এত শান্তি দিত কেন? শাহেদ শোনো, তুমি কি কখনো ব্যবসা ছুঁয়েছ? গ্যারান্টি নেই, ছুতেও পারো। আচ্ছা, সে ব্যবসাদেরও কি ঠিক এভাবে ছুতে? ওরাও আমার মতো ভাবতো নিশ্চয় তুমি ওদের ভালোবাসো, কারণ খুব সুন্দর মায়াময় তোমার ছোঁয়াগুলো পার্থক্য করার উপায়ই নেই। এটা ভালোবাসার ছোঁয়া নাকি কেবল চাহিদার? শাহেদ কথা হারিয়ে তাকিয়ে আছে। নাফিয়া শাহেদের দুই গাল বড় আদরে ধরে রেখে কেঁদে কেঁদে বলে যায়, আমি যখন এই অ্যাপার্টমেন্টে একা আসতাম তখন আমাকে কোনোভাবে খুন করে দিয়ে নতুন জীবন সাজাতে পারতে তো। আমার চালচুলো নেই, পেছনে বেকআপও নেই, ধরা পড়ে যাওয়ার ভয়ও ছিল না তোমার। ওটাই করতে তবে। লাফু, ক্ষমা করে দাও। তুমি প্লিজ এটা বলবে না এখন যে তুমি আমাকেও ভালোবাসো সাহেব। এটা অসম্ভব। একসাথে দুজন জীবিত মানুষকে ভালোবাসা যায় না। হয়তো তোমার অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য আমাকে রেখে দিয়েছিলে। আচ্ছা, তুমি কেমন পুরুষ বলো তো? তুমি আদৌ অমৃতাকে ভালোবাসো? তবে আমায় এভাবে উল্টাপাল্টা আদর করতে কিভাবে? মানে এত মহা অনুভূত তোমার? যাকে ভালোবাসো তাকেও নিয়মিত আদর করে প্রেগনেন্ট বানিয়ে ফেলো, আর যে তোমার কাছে অতিরিক্ত যৌন চাহিদা মেটানোর বস্তু তাকেও মা বানাতে চাও। শাহেদ মুখটা আবারও চেপে ধরে নাফিয়ার। অসীম আর সইতে না পেরে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে শাহেদের সম্মুখে দাঁড়িয়ে আকাশ কাঁপিয়ে গর্জন তুলে, আজ এই মুহূর্তে আমি তোমাকে ত্যায্য করছি। শোনো, আমি মরলে আমার জানাজার আগে ও বাড়িতে যেন পা না পড়ে। জানাজার দিনে সে তোর ভাগ বুঝে নিস উকিল খাটিয়ে। এমনিতেই তো তোর নামে লিখে দেব না কিছু, আইন খাটিয়ে যদি কিছু নিতে পারিস তবে নিয়ে যাস, কেমন? নাফিয়া মুখ চেপে কাঁদে, এবার শব্দ লুকিয়ে কাঁদে। অসীম এক কোণে দাঁড়িয়ে থাকা অমৃতার মুখটা দেখে মেঝেতে একদলা থুতু ফেলে। এই দৃশ্যটা অমৃতাকে খুব অপমান দেয়। ও মুখ মলিন করে ফেলে। অসীম ওকে বলে, তালুকদার বাড়ির রক্তের জননী তোমার মতো কোনো বেহায়া চরিত্রে না ঠকবাজ মেয়ে হবে, এ আমার জন্য এক অভিশাপ। ঠিক কোন পাপের শাস্তি আমার? তোমার গর্ভে যে আছে তাকে আমার নাতি নাতনি বলতে স্বীকৃতি না দেওয়া যদি আমার পাপ হয়, তবে আমি এই পাপটা করলাম সজ্ঞানে। তোমার স্বামী আর তোমার ওই সন্তান আমার কিচ্ছু হয় না। তোমরা আমার কিচ্ছু হও না, বুঝলে? শাহেদ বাবার হাত ধরে পায়ে পড়ে। অসীম শোনে না, কিছু শুনতে চায় না। আবারও শুরু হয় বাবা ছেলের ধস্তাধস্তি। সাদ সাউকি ছুটে আসে, শাহানাত ছুটে আসে। অসীম কেঁদে ফেলেন। নাফিয়ার দিকে চেয়ে বলে ওঠেন, আমাকে কি শাস্তি দিবি তুই? লোকটা অসুস্থ হবে, তাই সাউকি গিয়ে ফিরিয়ে আনে। সাদ ছেলে দেয় শাহেদকে দূরে, চেঁচিয়ে ওঠে, আমাদের ছেড়ে দিন, আপনি নিজের জীবন নিজে বুঝে নিন। এই আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক। সাউকিও গলা কাঁপিয়ে বলে দেয়, নেই, একদম নেই। এর মাঝে নাফিয়া চোখ মুছে অ্যাপার্টমেন্ট থেকে ছুটে বেরোয়। ওর দুনিয়া সহ ঘুরাচ্ছে। অমানুষটাকে আর সহ্য করতে পারছে না ওর চোখ। ওই অমানুষটার বাচ্চা পেটে নিয়ে দাঁড়িয়ে থাকা
চরিত্রহীনা মেয়েটাকে সহ্য করতে পারছে না ওর চোখ, এত আলো সহ্য করতে পারছে না ওর চোখ এখন একটু অন্ধকার চাইছে। সাদ সাউকি বাবাকে সামলাতে ব্যস্ত, আর এদিকে অসীম চেঁচিয়ে ওঠেন, ওরে বড় বৌমাকে আটকা তোরা, আমি ঠিক আছি, মরব না আমি, আমাকে ছাড়, ছেড়ে দে। ওরা দুই ভাই তৎক্ষণাৎ ছাড়ে বাবাকে, পিছু নেয় ভাবির। ততক্ষণে নাফিয়া লিফটে চড়েছে। শাহেদ এবার পা বাড়ায় নাফিয়ার খোঁজে। ঠিক তখনই অমৃতা চেঁচিয়ে উঠে কাঁদো কাঁদো স্বরে বলে, আমার মাথা ঘোরাচ্ছে শাহিদ, প্লিজ ডোন্ট গো। পা থামায়। অসীম আরো এক দফা থুতু ফেলে শাহানাজের হাত ধরে বেরিয়ে আসে ওর সামনে থেকে। শাহেদ দাঁড়িয়ে থাকে মাঝামাঝি, কর্তব্য আর নিজের অপরাধের মাঝামাঝি। সাদ সাউকি লিফটে ওঠার আগেই নাফিয়া নেমে গিয়েছে। অসীম তালুকদার এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওকে পেলি? মাথা নাড়ে, বাবার কম্পমান শরীরটা ধরে মায়ের দিকে তাকায়। শাহনাজ তখনও কেঁদে চলেছেন। সাউকি একটা সিএনজি দাঁড় করায় হাত বাড়িয়ে। নাফিয়াকে খুঁজে পাওয়া গেছে মিনিট খানেক বাদেই। যখন সবাই সিএনজিতে উঠে বসেছে তখন সামনেই ছিল নাফিয়ার ভাড়া করা সিএনজি। বাতাসের দাপটে নাফিয়ার তাঁতের শাড়ির আঁচল উড়ে বাইরে পড়ছিল। অসীম ডাকলেন না মেয়েটিকে। সাদ সাউকি কাউকে ডাকলো না, লোকে শুনবে তাই। ওরা ওদের সিএনজি ড্রাইভারকে শুধু বলল সামনের সিএনজিটিকে অনুসরণ করতে। 10 মিনিট বাদে সিএনজি দুটো এসে থামলো শাহেদের ভাড়া করা অ্যাপার্টমেন্টের সামনে, যেখানে রয়েছে নাফিয়ার তাসের সংসার। সব ছাড়ার আগে নাফিয়া দেখতে এসেছে এটা, ওর হাতে নষ্ট করে দিতে এসেছে এই সংসার, ওর সাজানো সংসার। অসীমের আবারও বুকে ব্যথা শুরু হলো মেয়েটার পাগলামি দেখে। দৌড়ে কেউ ধরতে পারে না নাফিয়াকে। নাফিয়া সে তো ঝড়ো হওয়া, দিকবিদিক জ্ঞান হারিয়ে ক্রমশ ছুটছে নিজের দাফন কাজের দিকে। ফ্ল্যাটে ঢুকে লাথি মেরে মেরে সব শৌখিন ফুলদানিগুলো ভেঙে ঢুকেছে ওর রুমে। এই রুমে, এই বিছানাতে একটা সময় রচিত হতো কত ভালোবাসার গল্প, এক আবেগী গৃহবধূর স্বপ্নময় বাসরের গল্প। নাফিয়া দরজা আটকে থু ফেলে সেই বিছানাতে। সাদ ঘরে ঢুকে হঠাৎ হতভম্ব ও দরজায় বসায় লাথি। এক অজানা আশঙ্কায় ওরা চারজন থরথর করে কাঁপছে। সাদ চেঁচাচ্ছে, ভাবি অনুরোধ তোমাকে, খোদার যদি উল্টোপাল্টা কিছু করছো। কি চেঁচায়। আমরা আমাদের দাবি নিয়ে আছি, তুমি এমন কিছু করবে না। নাফিয়া দরজা খোলে না, চুপচাপ দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। শাহনাজ মেঝেতে বসে হাত পা ছুঁড়ে কাঁদছে। এই এক নির্মম পরিস্থিতি। সাদ কাকে রেখে কাকে ধরবে বুঝতেই পারছে না। অসীম তখন দরজায় ধাক্কা দিতে শুরু করে অসুস্থ শরীর নিয়ে। চিল্লিয়ে কেঁদে বলে উঠে, ওরে মা, তুই দরজা খোল একটু, আমরা তোর দুটো পায়ে ধরি, দরজা খোল তুই একটু। অসীমের বুক ফাটানো কান্নার শব্দ আর নিতে পারছে না নাফিয়া। দুহাতে খানিক সময় মুখটা চেপে ধরে রাখে, নিজেকে ধাতস্থ করবার অভিপ্রায়ে। সময় দেয় নিজেকে। পরপর গলা খাকারি দিয়ে নাক টেনে স্বর পরিষ্কার করে সহজ গলায় বলে, আব্বা ঠিক আছি আমি, অহেতুক কথাবার্তা বলবেন না। আপনারা বসেন, আমি একটু একা থাকবো। সাদ তুমি দেখো তো এখন বরগুনার বাস পাওয়া যাবে কিনা, নয়তো সিনজি ডেকে নাও, আমরা বাড়িতে যাব। নিশ্চুপ। সাউকি অসীম তালুকদারকে জোর করে এনে একটা সোফায় বসায়। অসীম শব্দহীন কাঁদছে, বিড়বিড় করছে, আমি কত সাত করে জাফর ভাইজানকে বলেছি, ভাইজান আপনার ভাতিজিকে আমার ছেলের জন্য দেন, ওর সুখের সব দায়িত্ব আমি নিলাম, ওর জন্য এসব প্রবাসী টোবাসীর প্রস্তাব দেখেন না, ওকে পড়তে দেন, আমি নিব ওকে আমার ছেলের জন্য। জাফর ভাইজানের হাত পায়ে ধরে তার আদরের ভাতিজিকে আনলাম আমি। গরিব ছিলেন তারা, কিন্তু নাফিয়া ছিল তার চাচা চাচির বড্ড আদরের, আর আমি তার ভাতিজিকে এনে একদম ধ্বংস করে দিলাম। আমি মরার পর কি জবাব দেব তার কাছে? সাউকি থামাতে চাইছে বাবাকে, অসীম থামছে না। এ পর্যায়ে নাফিয়া দরজা খুলে ফেলে। ওরা চমকায় সকলে। খুব সুন্দর সহজ একটা মূর্তি নাফিয়ার, এমনকি সে চিরাইত ঘোমটাটা তুলেছে মাথায়। শ্বশুরের ভেজা চোখের দিকে তাকিয়ে বলে, বাড়ি যাব আব্বা, উঠেন, কান্নাকাটি পরে হবে। আপনার সাথে বাড়ি গিয়ে আমি আলোচনায় বসবো। ওই অমানুষটা তামাশা করে আবার আমার নামে বরিশালে জমি রেখেছে এবং কিছু ডিপোজিট। ওই অমানুষটা তামাশা করে আবার আমার নামে বরিশালে জমি রেখেছে এবং কিছু ডিপোজিট, ওগুলো থেকে মুক্তি চাই আমি। এসব আইনি ব্যাপার বুঝি না তো, একটু বোঝাবেন বাড়ি গিয়ে। নাফিয়া তাকায় শাশুড়ির দিকে। শাহনাজকে এভাবে কাঁদতে দেখে বলে, পরের মেয়ে ছাড়াছাড়ি হবার জন্য কাঁদছেন? আম্মা বাদ দেন, আপনার ছেলে একটু কসুর করেনি এই পরের মেয়েকে খুন করতে। তার রক্ষিতা আমায় চোখে চোখ রেখে বলে, আমরা তোমাদের যত্ন নেব নাফিয়া। ভাবতে পারেন আপনার ছেলে ওই মেয়েকে ঠিক কতটা ভালোবাসলে তার হাতে আমি নাফিয়া একটা আস্ত মানুষ
মাইক্রোবায়োলজি নিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড পজিশন নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করা নাফিয়ার যত্ন আর ভরণ পোষণের দায়িত্ব তুলে দেয়? মা, আপনার ছেলে আমার মন নয়, আমার অস্তিত্ব, আমার স্ট্রাগল, আমার অর্জনকেও তিরস্কার করেছে, আমাকে আমূল্য খুন করেছে। এখন খুনির থেকে ছুটে এসেছি, আপনি খুশি হননি? শাহনাজ মাথা নাড়ায় বহু কষ্টে, নিজের অসহায় মাতৃত্বের গলা টিপে ধরে বোঝায় সে খুশি হয়েছে। নাফিয়া হাসে মলিন হাসি, সাদকে বলে, বাড়ি যাব, জলদি ব্যবস্থা করো, এই জায়গাটা কেমন জ্বালাচ্ছে এখন। বলেই ছোটাছুটি শুরু করে দিল নাফিয়া। রান্নাঘর থেকে লোহার বাটিটা এনে এক এক করে ভাঙতে থাকলো সবকিছু। শরীর নেতিয়ে আসছে বিষ যন্ত্রণা আর ক্লান্তিতে। ওসব ও মেয়েকে থামাতে পারছে না, ভাঙতে ভাঙতে ধূলিসাৎ করছে নিজের হাতে সাজানো সংসারটা। অসীম কান্না থামিয়ে চুপ করে চেয়েছে দেখছে মেয়েটাকে। হঠাৎ অসীমের মুখ চোখ শক্ত হয়েছে, ক্ষোভের লাভা উপচে পড়ছে গল গল করে। নাফিয়াকে বলে, তুই নারী নির্যাতন মামলা দিবি? আমি সাক্ষী দেব, দিবি বল? বলতে বলতে আবারও কাঁদে অসীম। ভাঙচুর থামিয়ে কেঁদে ফেলে নাফিয়াও, হাতের বটিটা ছুঁড়ে ফেলে অদূরে। মাথা ঝাঁকিয়ে কাতর স্বরে বলে, ওর মুখটাও দেখতে চাই না আমি আব্বা, বেঁচে থাকতে ইহ জন্মে আমি ওর মুখটাও দেখতে চাই না। টার্মিনাল অব্দি সিএনজি আসতে পেরেছিল। এত রাতে বরিশাল থেকে কোনো রানিং বাস পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আজ জ্যোৎস্না রাত, রাতের শেষ প্রহর হলেও টার্মিনাল গমগম করছে মানুষের ভিড়ে। ঢাকা থেকে 3টা বাস এসেছে, যাত্রীদের মহাসমারোহে গিজগিজ করছে টার্মিনালের চটান। সিএনজি থামতে সাত পেছনের সিটে উকি মারল, দেখলো নাফিয়ার মুখটা ক্লান্তিতে নয়তো বা ঘুমে ঢুলছিল কিংবা গা ছেড়ে দিয়েছিল। দুটো সিএনজির ভাড়া মিটিয়ে সাদ নেমে ব্যস্ত হয়ে পড়ল ভিড় সরাতে। সাউকি ধরে রেখেছে বাবাকে, শাহনাজ ধরেছে নাফিয়াকে। ভিড় সরানো যাচ্ছে না, এর মাঝে জুটেছে রিক্সা অটো ওয়ালাদের প্যাসেঞ্জার খোঁজার টহল। মেজাজ বিগড়ে যেতে সাদ ধমকে সরালো কজনকে। এক হাতে ফোন ওর কানে চেপে ধরে রেখেছে। নিসা ওপাশ থেকে ব্যগ্র গলায় বলছে, আপনারা কই? কি অবস্থা ওইদিকের? খুলে বলা যাবে সবটা? আমরা বাস স্ট্যান্ডে, সিএনজি আর সামনে যাবে না, অটো নিয়ে আসছি। ভাবির জন্য একটা ঘর গুছতে বললো নিশামণিকে। কেন, ভাবি অসুস্থ নাকি? আর তার ঘর তো গুছিয়েই রাখা। না, ওটা না, আলাদা ঘর। আজ নিশামণি ঘরে থাকবে না হয়, রাখছি, ব্যস্ত আছি। তুমি খাবার গরম করো, খিদে পেয়েছে সবার, এসে খাবো। কল কেটে দিতে সাদ শুনতে পেল সাউকি ডাকছে ওকে। পেছনে ফিরে দেখলো শাহনাজ হঠাৎ মাথা ঘুরে পড়েছে, নিশ্চয়ই প্রেসার জনিত কারণ। সাদ গিয়ে মাকে ধরে একটা বেঞ্চে বসিয়ে দিল, আগে পানি দিল খেতে। অসীম গিয়ে স্ত্রীকে ধরলেন। নাফিয়া চুপচাপ চটানের এক কোণে দাঁড়িয়েছিল, নির্জীব নিষ্প্রাণ আর শটান। শাহনাজ যখন একটু ঠিক হলো পানি খেয়ে বিড়বিড়িয়ে বলল, বড় বৌমা কই? বড় বৌমা? চমকে উঠল বাকিরা, খুঁজতে লাগলো নাফিয়াকে। সাদ শাউকি ঘুরেছে ভাবির খোঁজে, খুঁজে খুঁজে দেখলো টার্মিনালের ওয়াশরুম থেকে প্রতিটা কোণা। অসীম আহাজারি করলেন আবার, এই মেয়ে পাগল হলো নাকি? গেল কই? হায় আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ভিড় ঠেলে নাফিয়াকে খুঁজে খুঁজে হয়রান, ওরা পাচ্ছে না কোথাও। কল করলে সেটাও রিসিভ করছে না। সাউকি এবার ভীষণ ঘাবড়ে যায়। ওদিকে বাবার কান্না, মায়ের অসুস্থতা, এদিকে ভাবি মিসিং। গলা কাঁপিয়ে প্রশ্ন করে সাদকে, বরগুনায় ভাবি রিলেটিভ তো নেই আর, আর তার চাচাতো ভাইয়েরা ঢাকাতে, তবে খুঁজবো কোথায়? ভাবছে, ক্রমশ ঘামছে আর ভাবছে। এদিকে অসীম ছটফট করছে শাহনাজকে ধরে রেখে। সাদ সিদ্ধান্ত নিল আগে তাদের বাড়িতে রেখে নামবে। দ্রুত দ্রুত সিদ্ধান্তটা নিয়েছে ও। কল করেছে সুব্রত, ওমর আর নিলয়কে। অটো ডেকে যেই না তুলল অসীমকে, অসীম নাফিয়াকে খুঁজতে নামবেন বলে জেদ ধরল। সাদ শাউকি শুনল না, জোর করলো, জবরদস্তি বাবাকে টেনে উঠালো। নিসা ঘরের দরজা খুলে হতবাক। সিমিনকে ডাক দিয়ে ছুটে এসে শাহনাজকে ধরে। সাদের চলনে বলনে বড্ড তাড়াহুড়ো ভাব। বাবাকে বড় সোফাটাতে বসিয়ে চোখ তুলে নিসাকে দেখে বলে, কালকে স্কুলে যেতেই হবে? শুকনো মুখে মাথা নাড়ে নিসা অস্ফুটে বলে। কাল অ্যাডমিট কার্ড দেবে যে? সাদ শ্বাস ফেললো। আমি বাড়ি থেকে স্কুল ড্রেস নিয়ে আসবো তোমার, তুমি এখানে থাকো প্লিজ নিশামণি, আমি ভাবিকে খুঁজতে বেরোবো। আর সিমিন আটকে উঠে, ভাবি কোথায়? আছে কোথাও একটা, কল কেটে দিচ্ছে, তার মানে একটু স্পেস চাইছে হয়তো বা। বাজে চিন্তা মাথায় থাকলে ফোন অফ করতো। কি বলল, খুঁজবো কোথায় এখন ভাবিকে? আমাদের রিলেটিভদের কল করে দেখবো? পাগল তুই, জায়গায় জায়গায় কল করে ভাবির কথা জানতে চাইবো? ওরা দুই কথা বানাতে ছাড়বে না ভাবির নামে। তবে করবোটা কি? প্রত্যেক বাড়িতে যাব, বাড়িতে গিয়ে গিয়ে বিভিন্ন বাহানায় খোঁজ নেব ভাবির। তুই কল করে দিতে থাক ভাবিকে, ভাবি এত ইগনোর করতে পারবে না আমাদের, সে এমন মেয়ে নয়। অসীম ভেজা চোখে ছেলেদের মুখের দিকে তাকিয়েছিল এতক্ষণ। ওরা কথা থামাতেই বলল,
হাত পা ধরে নিয়ে এসো। ওর কিছু হয়ে গেলে এই দুনিয়ার সুখ শান্তি আমার জন্য হারাম হয়ে যাবে। ওকে বুঝিয়ে আনবে এই তালুকদার বাড়ির পুত্রবধূ ছাড়াও ওর বিশেষ জায়গা আছে আমাদের সবার কাছে। একটুকু মানিয়ে ওকে আনার দায়িত্ব দিলাম তোমাদের। আমাকে একটু স্বস্তি দাও, একটু শান্তি দাও। আমি বড্ড ক্লান্ত, বড্ড ক্লান্ত এখন। সাদ বাবার দিকে চেয়ে থাকলো। কিছুক্ষণ পরপর সাউকিকে চোখ দিয়ে ইশারা করে নামলো বাড়ির বাইরে। পুরো শহর চষেছে সাদ সাউকি আর বন্ধুদের নিয়ে। এর মাঝে না তো খোঁজ পেয়েছে মেয়েটার, না ধরেছে নাফিয়া ফোন কল। একটা সময় আতঙ্কিত হয়ে পড়ল দুই ভাই। সাউকি বলল, সাদ এবার মাথা নাড়ে, গম্ভীর গলায় বলে, মাথা খারাপ? ভাবিকে চিনিস না? এত শাস্তি অন্তত আমাদের দেবে না সে। ভাবি খুব কাছে গেছে আমাদের, খুব কাছে। দেখিস না এখন ফোনটা অফ করছে না, বারবার শুধু কেটে দিচ্ছে। সাউকির মুখটা হঠাৎ জ্বলে উঠল। কিছু একটা মাথায় এসেছে ওর। ওর অস্বাভাবিক চাহনি দেখে সাদ কপাল কুঁচকায়। কি হয়েছে? সামনে সাউকি, ঠোঁটে মলিন হাসি, বলে, ভাবি সম্ভবত আমাদের আশেপাশে আছে ভাইয়া। সে কথাই খুব সাহসী হলেও আসলে ভীতু। অন্য কোথাও যাওয়ার ওঠার দুঃসাহস সে করবেই না এত রাতে, বুঝতে পারছো? সাদ গোল চোখে চেয়ে রয় মিনিট খানেক। পরপর মাথা ঝাঁকিয়ে লাফিয়ে উঠে বসে বাইকে। সে বুঝতে পেরেছে বড় ভাবি কোথায় থাকতে পারে। সে বুঝতে পেরেছে। বাইক থামিয়ে লাফিয়ে নামলো দুই ভাই। শ্বাস আটকে ছুটতে ছুটতে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। আমতলা পাড়ের এরিয়াটা কবর সমান নিস্তব্ধ। এই নিস্তব্ধতা ভেঙে সাদ দরজায় চাপড় বসায় গায়ের সমস্ত বল নিয়ে। কিন্তু দরজা খোলা। ধাক্কা পড়তে ম্যারম্যার করে খুলে হাট হয়ে যায়। বারান্দার আলো তড়িৎ প্রবেশ করে অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতরটাতে। নিস্তব্ধ ঘরে নাক টানার আওয়াজ দাপিয়ে বেড়ায়। সাদ আর সাউকি পা বাড়ায় আরো ভেতরে গিয়ে বাতি জ্বালে। ঠিক তখন ঘরের এক কোণে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকা অগোছালো নাফিয়া মাথা তুলে। মুখ চোখ ভেজা, রক্ত সমান টকটকে লাল ওই মুখটা। তবে চোখে আর পানি নেই, আছে এক পৃথিবীর স্থবিরতা। সাদ আর সাউকি স্বস্তি শ্বাস নিচ্ছে। ছোটাছুটি করে হাত ধরে গিয়েছিল তাই। নাফিয়া তার ভাবলেশীন চোখ দুটো দুই ভাইয়ের মুখে স্থির রেখে আবারও আর্তনাদ করে ওঠে। দুই হাতে শাড়ি খামচে ধরে দম আটকে আটকে বলে, আমার যে একটু একা থাকারও একটা স্থান নেই সাদ। তোমার ঘরে চাবি ছিল তাই এলাম। আমার যে এই পৃথিবীতে, এই পৃথিবীর উপর অভিমান করে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। পুঁটি মাছ পানি থেকে তুলে স্থলে ছেড়ে দিলে ওরা যেমন বাঁচার জন্য লাফায়, নাফিয়া তেমন করে কাঁপাচ্ছে শরীরটা। তরপাতে তরপাতে মাটিতে গড়াগড়ি খায়, চুল টানে কাঁধে, বুক চাপড়ায়। এই এক বিভৎস দৃশ্য। সাউকি ছুটে গিয়ে নিশা সাদের ঘর হাতড়ে একটা চাদর নিয়ে আসে। এসে পাগলামি করতে থাকা নাফিয়ার গায়ে চাদরটা চাপিয়ে চাদরের উপর থেকে ওর দুই বাহু ধরে বহু সংকোচে, শুধুমাত্র ওকে স্থির করতে। দুই চোখ বুজে আসে সাউকির। আস্তে ধীরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।